প্রিয় ভিউয়ার্স, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সাম্প্রতিক সময়ে চীন সফর করেছেন এবং চীন সফরকালে তিনি বিভিন্ন কৌশলগত এবং রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে চীনের সরকারের সাথে দ্বিপাক্ষিক আলোচনা করেছেন। বিভিন্ন বাণিজ্যিক ফোরাম, বিশ্ব অর্থনৈতিক ফোরামের মাঝে তিনি কিছু কথাবার্তা বলেছেন। তো এখন আমরা যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব সেটি হলো আসলে তার এই এই চীন সফর কতটুকু সফল হলো। তো সফলতার প্রথম পর্যায়ে যদি আমরা দেখতে পাই যে তিনি 13টি তিনি সহযোগিতা চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন, যার মধ্যে প্রথম যে বিষয়টি রয়েছে সেগুলো হলো বিনিয়োগ ও সবুজ উন্নয়নের জন্য, অর্থাৎ টেকসই জ্বালানি এবং অবকাঠামো নির্মাণে অংশীদারিত্বের বিষয়ে তিনি কথা বলেছেন। শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, অর্থাৎ কারিগরি বৃত্তিমূলক শিক্ষা এবং মানব সম্পদ উন্নয়নের ক্ষেত্রে তিনি চীনার সহযোগিতা চেয়েছেন। তারপরে রয়েছে তিনি বাংলাদেশি কৃষি পণ্য রপ্তানি করতে চীনকে তাদের বাজার খুলে দেওয়ার জন্য অনুরোধ করেছেন, যে কারণে চীন বাংলাদেশের থেকে রসালো ফল কাঁঠাল নেয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছে এবং একই সাথে গণমাধ্যম ও গবেষণা বিষয়ে দুই দেশের বিভিন্ন সংবাদ সংস্থা যেমন সিনহুয়া এবং চায়না মিডিয়া গ্রুপ এর উচ্চপদস্থ যারা থিঙ্ক ট্যাঙ্ক ছিলেন তাদের সাথে যৌথভাবে সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে। তো আমরা যদি আরেকটু এই সফরকে বিশ্লেষণ করি, আমরা কিন্তু এই সফরে থেকে আরেকটা বিষয় প্রতিশ্রুতি পেয়েছি, সেটি হলো তিস্তা মহাপরিকল্পনা ও নদী ব্যবস্থাপনায় চীনের সমর্থন কিন্তু আমরা পেয়েছি। আমাদের যে বহুল প্রত্যাশিত তিস্তা রিভার কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন প্রজেক্ট, অর্থাৎ তিস্তা মহাপরিকল্পনা, সেখানে কিন্তু চীন কারিগরি সহযোগিতা এবং আর্থিক সহযোগিতার বিষয়ে আশ্বাস দিয়েছেন, কিন্তু তারা কিন্তু এখানে কোনো বিষয়ই চূড়ান্ত করেনি। তারেক রহমানের এই সফরের একটা দুর্বল দিক হলো তিনি চীন থেকে কিন্তু 1 টাকারও বৈদেশিক বিনিয়োগ বাংলাদেশের জন্য নিশ্চিত করতে পারেননি। বিগত হাসিনা সরকারের আমলে আমরা যেটা দেখেছিলাম যে হাসিনা যখন প্রথমবার চীন সফর করেন তখন কিন্তু তিনি বেশ বড় ধরনের একটি বৈদেশিক বিনিয়োগ বাংলাদেশে এনেছিলেন, যেটি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে একটি অর্জন হয়েছিল। কিন্তু বর্তমান তারেক রহমানের এই সফর কিন্তু তেমনটা করতে পারেনি, বরং তিনি যেটি করেছেন সেটি হলো ভূ রাজনৈতিক ভারসাম্য এবং নিরাপত্তার বিষয়ে কিন্তু তিনি কথা বলেছেন। বিশেষ করে চীন বাংলাদেশের জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং নতুন সরকারের শাসন ব্যবস্থার প্রতি পূর্ণ সমর্থন দিয়েছে। পাশাপাশি বাংলাদেশের জন্য আন্তর্জাতিকভাবে শক্তিশালী জোট ব্রিক্সে যোগদান করা এবং সাংহাই সহযোগিতা সংস্থার পার্টনার হিসাবে চীন কিন্তু বাংলাদেশকে রাখতে চাচ্ছে এবং এই আশ্বাস এবং সমর্থন চীন তারেক রহমানকে দিয়ে তারা কিন্তু এই সফর শেষ করেছে। তো এইরকম আশ্বাস কিন্তু আমরা আন্তর্জাতিক ক্ষেত্রে প্রায় সময় দেখতে পাই। আন্তর্জাতিক ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত না কোনো চুক্তি চূড়ান্ত পর্যায়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো কিছুই চূড়ান্ত বলে গণ্য হয় না। তো বাংলাদেশের ক্ষেত্রে ওই রকমই হয়েছে। তারেক রহমান সফর করেছেন, তিনি অনেক প্রতিশ্রুতি এনেছেন, কিন্তু আদৌ এই প্রতিশ্রুতি যদি বাস্তবায়ন না হয় তাহলে তার এই সফরকে আমরা সফল বলতে পারবো না। আরেকটি বিষয় এখানে খুবই গুরুত্বপূর্ণ, সেটি হলো বাংলাদেশের যে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে কিন্তু বাংলাদেশ এখনো স্থিতিশীলতা অর্থাৎ রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন করেনি, যে কারণে কিন্তু চীন সহজেই এই দেশে তাদের বিলিয়ন ডলার কিন্তু ইনভেস্ট করবে না, এটা খুবই স্বাভাবিক। আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশের বিগত যে সরকার অর্থাৎ আওয়ামী লীগ সরকার, তাদের পতন হয়েছিল কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের হাতের আঙ্গুলের ইশারায়। তো সেই আঙ্গুলের ইশারা কিন্তু এখনও কিন্তু বলবৎ আছে। তারেক রহমানকে কিন্তু তারা ক্ষমতায় বসিয়েছেন এবং তারা কিন্তু মূলত এটা একটা প্রিলিমিনারি পর্যায়ে রেখেছেন এবং এই সরকার কেমন পারফর্ম করে সেটি কিন্তু তারা দেখছেন। অর্থাৎ তারা মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যেই কিন্তু তারা বিলিয়ন ডলার বাংলাদেশে ইনভেস্ট করেছিলেন এবং সেই ইনভেস্টমেন্টের যথাযথভাবে তাদের ফলাফল না পাওয়ায় কিন্তু মার্কিন প্রশাসনও বেশ ক্ষিপ্ত অবস্থায় রয়েছে। একই সাথে বাংলাদেশের যে বর্তমান একটি ধর্মীয় গোষ্ঠী যারা মাথাচড়া দিয়ে উঠছে, তারা কিন্তু বেশ অ্যান্টি আমেরিকা হিসাবে তাদের স্লোগান বরাবরই দিয়ে আসছে।
তো এই বিষয়গুলোকে মাথায় রেখে কিন্তু বর্তমানে আমেরিকার যে প্রশাসন তারাও কিন্তু বাংলাদেশ নিয়ে বেশ ভাবনা চিন্তা করছেন। তো এই ভাবনা চিন্তার মধ্যে যেখানে বাংলাদেশ মূলত আমেরিকান একটা বলয়ের মধ্যে আবদ্ধ রয়েছে, তারেক রহমানও কিন্তু তার বাইরে নয়। এই অবস্থায় চীন কিন্তু তাদের বিলিয়ন বিলিয়ন ডলার কিন্তু ঝুঁকির মুখে ফেলতে পারে না। এর আগে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন দেশ, বিশেষ করে ভেনেজুয়েলা, তারপর হলো পাকিস্তান, এরকম কিছু দেশে চীনা ইনভেস্টমেন্ট কিন্তু তারা সঠিকভাবে সেখান থেকে তুলে নিয়ে যেতে পারেনি। কারণ হলো রাজনৈতিক অস্থিতিশীলতা। তো বাংলাদেশের বর্তমানে যে রাজনৈতিক অস্থিতিশীলতা রয়েছে, সেই রকম একটি অস্থিতিশীল মুহূর্তে কিন্তু চীন কিছুতেই তাদের বিনিয়োগ বাংলাদেশে করতে চাইছে না। তারা তার এই প্রমাণ কিন্তু আমরা এই তারেক রহমানের চীন সফরের মধ্যে পেয়েছি। আদৌ এই সফর সফল হবে কিনা সেটি নিয়ে কিন্তু এখন প্রশ্ন থেকে যাচ্ছে। চীন অনেক 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 আশ্বাস দিয়েছে, তাদের সাথে বিভিন্ন কথাবার্তা বলেছে, তিস্তা প্রকল্পের আশ্বাস দিয়েছে, নতুন কৌশলগত কারিগরি অংশীদারিত্বের কথা বলেছে, কিন্তু তারা কিন্তু কোনো কিছুতেই চুক্তি করেনি। যে কারণে আমরা বলতে পারি যে আসলে এই সফরটি যতটুকু না অর্থনৈতিকভাবে সফল, তার চাইতে বেশি ভূ রাজনৈতিক এবং কৌশলগত দিক নিয়ে এবং রাজনৈতিক দিক নিয়ে মূলত এটি আলোচনা করা হচ্ছে। যদি এমনটা হয় ভবিষ্যতে, এই চুক্তি, এই যে এই আশ্বাসগুলো যদি বাস্তবায়ন হয়, সেক্ষেত্রে হয়তো বাংলাদেশ ভালো কিছু করতে পারে।